নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন এবং বাংলাদেশের পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো। কিছুক্ষণ আগেই সর্বদল বৈঠক করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক নয়, 12 থেকে 13,000 ভারতীয়কে বাংলাদেশ থেকে ফেরানোর প্রয়োজন নেই, তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পরিস্থিতি যদি গুরুতর হয় সেখান থেকে দ্রুত পদক্ষেপ করা হবে, এমনটাই কিন্তু বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং সেখানে সর্বদল বৈঠক করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি আইএসআই যোগ থাকতে পারে এমনটাই কিন্তু দাবি করেছেন রাহুল গান্ধী। সংসদের উভয় কক্ষে বাংলাদেশ নিয়ে আলোচনার দাবি। পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারত। হাসিনা ভারতেই আছেন, তাকে সময় দেওয়া হয়েছে, জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশ অশান্তিতে আইএসআই যোগ থাকতে পারে। সর্বদল বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন রাহুল গান্ধী। এখনই এই বিষয়ে বলা সম্ভব নয়, পাল্টা তাকে বলেছেন এস জয়শঙ্কর। তবে আপাতত ভারতে আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাকে আপাতত কিছুদিন সময় দিয়েছে ভারত। সর্বদল বৈঠকে এমনটাই জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যায়, তারপরেই দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ভারতে আসেন তিনি। গতকালও তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে। আজও সর্বদল বৈঠক, সেখানে এস জয়শঙ্করের নেতৃত্বে এই বৈঠক। প্রত্যেক দলের প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন। রাহুল গান্ধী থেকে শুরু করে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই উপস্থিত। এবং রাহুল গান্ধী আইএসআই যোগ নিয়ে যেরকম উদ্বেগ প্রকাশ করেছেন, তবে এই বিষয়ে এখনই বলা সম্ভব নয় বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, আপাতত তাকে সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ শেখ হাসিনাকে সময় দেওয়া হচ্ছে, তিনি ভারতেই আছেন। তাহলে কি এবার বাংলাদেশ নিয়েও ধীরে চলো নীতি নিচ্ছে ভারত? এখনই কোনো তারা স্পষ্টভাবে কিছু জানাচ্ছে না। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। যে খবরের দিকে নজর রেখেছি, বাংলাদেশ অশান্তিতে আইএসআই যোগ থাকতে পারে। রাহুল গান্ধী এমনটা উদ্বেগ প্রকাশ করেছেন, তবে এই বিষয়ে বিদেশমন্ত্রী জানান যে এখনই কিছু বলা সম্ভব নয়। বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশের ভারতীয়রা, তাদেরকে এক্ষুনি সরানো হচ্ছে না, তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফোনে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, শেখ হাসিনাকে সময় দেওয়া হচ্ছে, তাকে ভাবার সময় দেওয়া হচ্ছে, অর্থাৎ ভারত সরকার কিন্তু এবারেও ধীরে চলো নীতি নিয়েছে আপাতত বাংলাদেশের জন্য। হ্যাঁ, দেখো, এই মুহূর্তে যা খবর তাতে যে সর্বদল বৈঠক হয়েছে, সেই বৈঠকে সমস্ত দলের যারা প্রতিনিধি ছিলেন তাদের একটা ব্রিফ করেছেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবং সেখানে তিনি যেটা বলেছেন, যে সূত্রের খবর, সেটা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে পরিস্থিতি অতটা উদ্বেগজনক নয় এবং বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা রয়েছে তাদের এক্ষুনি ফেরাতে হবে না। ইতিমধ্যেই 8,000 পড়ুয়া যারা পড়তে গিয়েছিলেন বাংলাদেশে, তারা ফিরে এসেছে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারতীয়দের ফেরানো করার প্রয়োজন নেই। এবং তার সঙ্গে রাহুল গান্ধী একটা বিষয় উল্লেখ করেছিলেন যে এই বাংলাদেশে যে অশান্তি, বাংলাদেশে যে হিংসা ছড়িয়েছে, সেখানে কোথাও পাকিস্তানের যে আইএসআই তাদের একটা যোগ থাকতে পারে। যদিও জয়শঙ্কর তিনি বলেছেন যে এখনই এই সিদ্ধান্তে উপনীত হওয়ার কোনো কারণ নেই, কারণ এখনই এটা খুব পরিষ্কার করে বলা সম্ভব নয় যে বাংলাদেশের যে হিংসা বা অশান্তি তার সঙ্গে আইএসআই যোগ আছে। এর মধ্যেই যা খবর, তাতে দুপুর 2:30-তে রাজ্যসভায় তিনি বিবৃতি দেবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, এবং 3:30-টে লোকসভায় বিবৃতি দেবেন যে কংগ্রেস এবং অন্যান্য যে সমস্ত দল বিরোধীরা তারা সরকারের পাশে আছে। তারা এই সমন্বয়টা তারা দেখিয়েছেন যে বাংলাদেশ ইস্যুতে তারা কিন্তু সরকারের পাশে। এবং যেভাবে তারা যেটা দাবি করেছিলেন যে কেন্দ্রীয় সরকার তারা তাদের অবস্থান নিয়ে, বাংলাদেশ সম্পর্কে তাদের অবস্থান নিয়ে তারা বিবৃতি দিন এবং তাদের অবস্থান স্পষ্ট করুন। যেটা এখনো পর্যন্ত খবর, দুপুর 2:30-টে এস জয়শঙ্কর তিনি রাজ্যসভাতে বিবৃতি দেবেন এবং লোকসভাতে দুপুর 3:30-টে তিনি বিবৃতি দেবেন। সুতরাং ঠিক কোন অবস্থানে ভারত এই মুহূর্তে রয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত কি ভাবছে, ভারত কি পদক্ষেপ করতে চলেছে বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, এই সবটাই কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি সংসদের দুটি কক্ষে তিনি বিবৃতি দেবেন, তিনি বলবেন। এবং এর মধ্যে আরো একটা বিষয় জানিয়ে রাখি, যেটা গুরুত্বপূর্ণ আপডেট আসছে বাংলাদেশ থেকে, সেটা হলো
যে সংসদ অর্থাৎ বাংলাদেশের যে পার্লামেন্ট সেই সংসদ ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে। 3টের মধ্যে সময়সীমা দেওয়া হয়েছে এবং সেই 3টের মধ্যে সময়সীমা তার মধ্যে সংসদ ভেঙে যে তারপরে সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, যে তৎপরতা সেটা শুরু হবে। ইতিমধ্যেই একাধিক দাবি বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিক থেকে একাধিক দাবি এসেছে। সেই দাবি নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। রাষ্ট্রপতি তাদের একটা সিদ্ধান্তের কথা জানিয়েছেন। সেনার তরফ থেকে রাষ্ট্রপতির সঙ্গে একটা আলোচনা হবে, তারপরে একটা সর্বদল বৈঠক হবে এবং সেই বৈঠকে অনেকটা রূপরেখা ঠিক হতে পারে যে অন্তর্বর্তী সরকার গঠনের যে ফরমেশন, অর্থাৎ কি কোন প্রক্রিয়াতে কোন ফরমেশনে এই অন্তর্বর্তী সরকার গঠন হবে, তার মাথাতে কে থাকবেন সেদিকে নজর রাখবো। ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে ছিলেন অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। এই মুহূর্তে আমি স্বাগত জানাবো কলকাতা টিভিতে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারি আপনাকে। এই যে বাংলাদেশের পরিস্থিতি তৈরি হয়েছে, শেখ হাসিনা তিনি ভারতে চলে এসেছেন, এখনো কিন্তু ভারত সরকার সেভাবে কিছু স্পষ্ট বলেনি। তারা জানিয়েছেন এস জয়শঙ্কর যে সময় দেওয়া হচ্ছে শেখ হাসিনাকে, তাহলে এবারও কিছুটা ধীরে চলো নীতি নিচ্ছে। কারণ আমরা দেখেছিলাম ইসরায়েলের সময় যখন ভারত বলে দিয়েছিল, একটা স্ট্যান্ড নিয়েছিল, সেক্ষেত্রে কিছুটা হলো ফিরে আসতে হয়েছিল। তাই এখনো কিছু কি ভারত সেভাবে স্পষ্ট বলছে না? না, নমস্কার। অ্যাকচুয়ালি বাংলাদেশের যে পরিস্থিতিটা অল অফ এ সাডেন এমন ভাবে ইনভলভ করেছে, যেটা বাংলাদেশের অভ্যন্তরে তো এখনো হিংসা অব্যাহত, যতটা খবর আমাদের কাছে আসছে। তো এই পরিস্থিতিতে শেখ হাসিনার ভারতে থাকা এবং পরবর্তী তার পদক্ষেপ কি হবে সেটা শেখ হাসিনা নিজে ঠিক করবেন। কিন্তু ভারত সরকারের যেটা দায়িত্ব কর্তব্য মধ্যে পড়ে সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে সারা দেশবাসী সমস্ত রাজনৈতিক দলকে একসাথে নিয়ে একটা ঐক্যবদ্ধ মতামত তৈরি করা। সুতরাং এরকম একটা সেনসিটিভ ইস্যুতে তড়িঘড়ি করে এককভাবে কোনো দলের ঠিক হবে না। আবার সরকার পক্ষকেও সবার সাথে আলোচনা করে সিদ্ধান্তটা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এবারে শেখ হাসিনা বা ভারতবর্ষে 78 ঘন্টা সময় থাকবেন, এটাও কিন্তু সর্বদলীয় আলোচনার মাধ্যমে যে সিদ্ধান্ত হবে তার পরবর্তী পদক্ষেপ সেভাবে নেওয়া হবে। সুতরাং এই মুহূর্তে খুব সতর্ক কশিয়াস একটা স্টেপ, কারণ আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে ভারতবর্ষের কাছে সেটা হচ্ছে ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার, সিকিউরিটি, এক্সোডাস অফ এলিমেন্টস, ডিফারেন্ট কাইন্ডস অফ এলিমেন্টস ফ্রম বাংলাদেশ, সেটাকে পার্টিকুলারলি আটকানো। সুতরাং সব মিলিয়ে খুব সমঝে। রাজকুমার বাবু, আরো একটা বিষয় জানতে চাইবো, এই সর্বদল বৈঠকে রাহুল গান্ধী আইএসআই যোগ নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছেন, যদিও বিদেশমন্ত্রী বলেছেন এই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়। আপনি কি বলবেন এই বিষয়ে? কেউ কালকে আমি আলোচনায় শুনছিলাম, কেউ বলছে চীনের কোনো হাত আছে, কেউ বলছে পাকিস্তানের কিছু আছে কিনা। এগুলো তো সবই একটু সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো যতক্ষণ পর্যন্ত আপনি সত্যটা কি সেটার উদ্ঘাটন করতে না পারছি সেই সম্পর্কে কমেন্ট করাটা ঠিক হবে না। সুতরাং আইএসআইয়ের হাত আছে কি নেই সেটা আমরা যতক্ষণ নিশ্চিত না করছি ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় এই বিষয়ে কোনো কমেন্ট করা ঠিক নয়। একেবারে অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজকুমার কোঠারির সঙ্গে। বাংলাদেশে ভারতীয়দের পরিস্থিতির দিকেও নজর রেখেছে কেন্দ্রীয় সরকার। সর্বদল বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী, এখনই জরুরি ভিত্তিতে বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে আনা হচ্ছে না, তবে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে, প্রয়োজনে যে কোনো সময় দ্রুত পদক্ষেপ করা হবে, এমনটা কিন্তু বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানিয়েছেন সর্বদল বৈঠকে। বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেদিকে নজর রেখেছে কেন্দ্র সরকার। সর্বদল বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। হিন্ডন বিমান ঘাঁটি থেকে উড়ল বাংলাদেশের C-130J এয়ারক্রাফটে নেই শেখ হাসিনা। 7 সেনা জওয়ানকে নিয়ে বাংলাদেশ উড়ে গেল C-130J। আগামী 48 থেকে 78 ঘন্টা ভারতে থাকতে পারেন হাসিনা। ব্রিটেন, আরব আমিরশাহিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন হাসিনা, আশ্রয় চাইতে পারেন ইউরোপের দুটি দেশও। অর্থাৎ শেখ হাসিনাকে ভাবার সময় দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে এবং আগামী 48 থেকে 78 ঘন্টা ভারতে তিনি থাকতে পারেন। তার পরবর্তী পরিকল্পনা কি হবে
সেদিকে নজর রয়েছে ভারত সরকারের। তবে তিনি আশ্রয় চাইতে পারেন ইউরোপের দুটি দেশের কাছেও, ব্রিটেন এবং আরব আমির শাহিত রাজনৈতিক আশ্রয় তিনি চাইতে পারেন। তবে বাংলাদেশের পরিস্থিতি সামনে আসার পর ব্রিটেনের পক্ষ থেকেও কিন্তু সেভাবে কোনো স্ট্যান্ড স্পষ্ট করা হয়নি। তিনি ব্রিটেনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, পাশাপাশি রাশিয়ার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়, কিন্তু ব্রিটেন তাদের স্ট্যান্ড এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি। এবং শেখ হাসিনা ইউরোপের দুটি দেশের কাছেও রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে। গতকাল পরিস্থিতি উত্তাল হয়ে যাওয়ায়, ভয়ঙ্কর হয়ে যাওয়ায় দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নোবেলজয়ী অর্থনীতিবিদকে পাশে চাইছে ছাত্ররা। সেনা সমর্থিত কোনো সরকার নয় দাবি ছাত্রদের, অর্থাৎ সেনা সমর্থিত কোনো সরকার ছাত্ররা চাইছে না, তারা নোবেলজয়ী অর্থনীতিবিদকে চাইছেন তাদের চিফ অ্যাডভাইজার হিসেবে। মুখ্য উপদেষ্টা হতে পারেন মোহাম্মদ ইউনূসকে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেনা সমর্থিত সরকার তারা চায় না, এমনটাই কিন্তু দাবি করেছেন ছাত্ররা। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকরা কি বলছেন শোনাব আপনাকে। ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি, এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক, আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে, তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোনো ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোনো ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোনো বিটিম সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোনো গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে এই সরকার গঠন করা হবে, সেই সরকারকেই বাস্তবায়ন